প্রাইস করব হচ্ছে অনলি 36500 টাকা। পাশাপাশি এটারও গ্যারান্টি কার্ড রয়েছে, আপনি একটু গ্যারান্টি কার্ডটা দেখিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল একাডেমি মণিপুর মিরপুরের পক্ষ থেকে জানাচ্ছি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো। আমাদের লাইভ অনুষ্ঠানে যারা আসো তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকাল আমরা অনুশীলনী 2.2-এর 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে আমরা অনুশীলনী 2.2-এর 9 থেকে বাকি অংশগুলো কমপ্লিট করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা যাক আমরা পরবর্তীতে কি কি অঙ্ক আছে। আমাদের প্রথম অঙ্ক নাম্বার 9। খেয়াল করো, দেখো বইটা বের করে নাও। 51 পৃষ্ঠা, 51 পৃষ্ঠার 2.2-এর 9 নম্বর অঙ্ক বলেছে শোয়েবের স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার মা তাকে প্রতিদিন টিফিন বাবদ 20 টাকা দেন। টিফিন বাবদ 20 টাকা দেন। তার প্রতিদিনের টিফিন বাবদ খরচ মাসিক বেতনের শতকরা কত? তাহলে শোয়েবের মাসিক বেতন হচ্ছে, স্কুলের মাসিক বেতন 200 টাকা। তার যে বেতনটা দেন সেখান থেকে সে 20 টাকা টিফিন বাবদ খরচ দেন। তাহলে সে শতকরা কত টাকা টিফিন বাবদ খরচ করেন? তাহলে আমরা লিখব শোয়েবের স্কুলের মাসিক বেতন স্কুলের মাসিক বেতন 200 টাকা। প্রতিদিন টিফিন বাবদ খরচ কত টাকা? 20 টাকা। অতএব টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 220 অংশ। অর্থাৎ টিফিন বাবদ খরচ মাসিক বেতনের এত অংশ। এখন আমরা এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে দেখো কি আসে। এখন 20/200 সমান সমান, যদি শতকরায় প্রকাশ করি, আমি বলেছিলাম শতকরা প্রকাশ করতে হবে হর এবং লবকে 100 দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ 20 গুণন 100 ভাগ 200 গুণন 100। এবার আমরা 20 গুণন 100 ভাগ 200 এই শতকরার জন্য এখানে একটা পার্সেন্ট হয়ে যাবে। এখন দেখো কাটাকাটি করে দিই আমরা। যদি কাটাকাটি করি, 20 দ্বারা 200কে কাটলে 20 20 10 থাকে। 10 10 10 10কে 100 সমান 10%। অর্থাৎ সে তার টিফিন বাবদ খরচ মাসিক বেতনের 10%, মাসিক বেতনের 10% সে টিফিন বাবদ খরচ করে থাকে। অর্থাৎ সে যদি 100 টাকা টিফিনের জন্য পেয়ে থাকে তাহলে সেখান থেকে সে 10 টাকা খরচ করে। এটাই আমাদের উত্তর।
আশা করি বুঝতে পেরেছ। আমরা এই অঙ্কটা উঠিয়ে ফেলব। উঠানোর পর পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। নাম্বার 10 কমপ্লিট করলাম, 9 নম্বর কমপ্লিট করলাম। এবার আমরা চলে যাব নাম্বার 10-এ। এরপরে দেখো আমরা 10 নম্বর অঙ্কটাতে করে নিব। নাম্বার 10, নম্বর বলেছে একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 5% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। 5% মানে 100 জনের মধ্যে 5 জন শিক্ষার্থী নতুন ভর্তি করা হলো। বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের আগে ছিল হচ্ছে 800 জন, আর নতুন ভর্তি হয়েছে হচ্ছে 5%। তাহলে বর্তমানে ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কতজন? যেহেতু 5% নতুন ভর্তি হয়েছে, তাহলে আমরা লিখতে পারি 100 জনের মধ্যে নতুন ভর্তি হয় 5 জন। 100 জনের মধ্যে নতুন ভর্তি হয় 5 জন। অতএব 1 জনের মধ্যে নতুন ভর্তি হয় 5 ভাগ 100 জন। মোট শিক্ষার্থী ছিল 800 জন। অতএব 800 জনের মধ্যে ভর্তি হয় 5 গুণন 800 ভাগ 100। এখন কাটা দিয়ে কেটে দাও। দেখো 101 কে 108, 5 8-এ 40 জন, অর্থাৎ মোট 40 জন ছাত্র ভর্তি হয়েছিল। এখন বলছে বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কত? অতএব বর্তমানে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা মোট ছিল 800 জন যোগ 40 জন, মোট 840 জন। এটা আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এর মধ্যে আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমাদের ইম্পর্টেন্ট অঙ্কগুলো আজকে কমপ্লিট করে দিব ইনশাল্লাহ। এর মধ্যে একটা সৃজনশীল আছে। আসো এর পরবর্তীতে আমরা যাই। পরবর্তী অঙ্ক হচ্ছে 11 নম্বর। নাম্বার 11, খেয়াল করো। দেখো একটি শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে
5% অনুপস্থিত। 5% মানে কি? 100 জনের মধ্যে 5 জন। কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? অর্থাৎ অনুপস্থিত আছে 5 জন, আর উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখতে পারি, দেখো 100 জনের মধ্যে অনুপস্থিত 5 জন, জনের মধ্যে অনুপস্থিত 5 জন। অতএব 1 জনের মধ্যে অনুপস্থিত 5/100 জন। অতএব মোট শিক্ষার্থী ছিল হচ্ছে আমাদের 200 জন। 200 জনের মধ্যে অনুপস্থিত 5 গুণন 200/100। খেয়াল করে দেখো, 100 একে 100, 200, 5 দুগুণে 10 জন। এখন আমাদের বলেছিল, যেহেতু প্রশ্নে বলেছিল কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল, আমাদের বের হয়েছে হচ্ছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। 200 জনের মধ্যে 10 জন ছিল অনুপস্থিত। এখন আমরা উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কীভাবে বের করব? অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা মোট 200 জন থেকে 10 জন বিয়োগ দিলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের উপস্থিতি শিক্ষার্থীর সংখ্যা, 190 জন। এটা উত্তর। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা আমাদের বের হয়ে গেল 190 জন। তাহলে আমরা পেয়ে গেলাম উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এরপরে আসো আমরা যাই, 11 নম্বর কমপ্লিট করলাম। এবার হচ্ছে 12 নম্বর আমরা অঙ্কটা করে দিব, মোস্ট একটা ইম্পর্টেন্ট অঙ্ক। নম্বর 12, প্রশ্নে বলেছে খাতা কলম বের করো, বই বের করো। দেখো বলছে জাহেদ 10% কমিশনে একটি বই ক্রয় করে, 10% কমিশনে একটা বই ক্রয় করে দোকানিকে 180 টাকা দিলেন। বইটির প্রকৃত মূল্য কত ছিল? অর্থাৎ বইয়ের মূল্যটা আসলে কত লেখা ছিল সেটা সে জানে না, কিন্তু সে 10% কমিশনে বইটা কিনেছে এবং দোকানদারিকে 180 টাকা দিয়েছে। তাহলে বইটির প্রকৃত মূল্য কত ছিল? যেহেতু প্রকৃত মূল্য এখানে দেয়া নেই, তাহলে প্রকৃত মূল্যটা আমরা ধরে নিব। বইটির প্রকৃত মূল্য 100 টাকা হলে, এটা কমা, কত পার্সেন্ট কমিশন দিয়েছে? 10%। 10% কমিশনে, 10% কমিশনে ক্রয় মূল্য, ক্রয় মূল্য 120
বিয়োগ 10, যেহেতু কমে গেছে কমিশন পেয়েছে সেই জন্যে এখানে বিয়োগ দিয়ে দিছি, এত টাকা সমান সমান 90 টাকা। অর্থাৎ সে প্রকৃত মূল্য যদি বইটার 100 টাকা লেখা থাকে তাহলে সেটা সে কিনেছিল হচ্ছে 90 টাকা দিয়ে। এখন আমরা যেহেতু প্রকৃত মূল্য বের করতে বলছে তাহলে ক্রয় মূল্যটা পেয়ে গেছি আমরা হচ্ছে 90 টাকা, আর প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা, আর ক্রয় মূল্যটা হচ্ছে 90 টাকা, আর সে দোকানদারকে দিয়েছিল হচ্ছে 180 টাকা। অর্থাৎ সে ক্রয় মূল্যটা, কমিশনের ক্রয় মূল্যটা সে দিয়েছিল আর কি। অর্থাৎ সে কত টাকা দিয়ে কিনেছিল, 180 টাকা দিয়ে কিনেছিল, সেই টাকাটাই দোকানদারকে দিয়েছিল। তাহলে আমি আবারও বলছি, দেখো এই ক্ষেত্রে প্রকৃত মূল্য যদি 100 টাকা হয় সেই ক্ষেত্রে ক্রয় মূল্য সে কিনেছিল হচ্ছে 90 টাকা দিয়ে, আর দোকানদারকে সে দিয়েছিল হচ্ছে 180 টাকা, মানে সে ক্রয়কৃত টাকাটাই দোকানদারকে দিয়েছিল। এখন খেয়াল করো, দেখো আমরা লিখতে পারি এখন ক্রয় মূল্য 90 টাকা হলে প্রকৃত মূল্য, বইটির প্রকৃত মূল্য লেখো, বইটির প্রকৃত মূল্য, বইটির প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। আমি আবার বলছি, দেখো যেহেতু ক্রয় মূল্য সে 180 টাকা দিয়ে ক্রয় করেছিল, আর এখানে আমাদের ক্রয় মূল্যটা 90 টাকা বেরোচ্ছে, তাহলে ক্রয় মূল্য 90 টাকা হলে বইটির প্রকৃত মূল্য হচ্ছে 100 টাকা। যেহেতু আমাদের প্রকৃত মূল্যটা বের করতে হবে, অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বইটির প্রকৃত মূল্য 100 ভাগ 90 টাকা। ক্রয় মূল্য 180 টাকা হলে বইটির প্রকৃত মূল্য, খেয়াল করো দেখো, 100 গুণন 180 ভাগ 90। আমরা অঙ্কটা কাটাকাটি করে দিব, খুব সোজা একদম কাটাকাটি করা। 90 দুগুণে 180 হয়ে যায়, অথবা এই শূন্য কেটে দিয়ে 9 1 9, 9 দুগুণে 18, তাহলে 100 গুণন 2 = 200 টাকা। তাহলে বইটির প্রকৃত মূল্য আসলে লেখা ছিল হচ্ছে 200 টাকা, সে 10% কমিশনে 80 টাকা দিয়ে 180 টাকা দিয়ে সে ক্রয় করেছিল। এখন লিখব উত্তর, বইটির প্রকৃত মূল্য 200 টাকা। এখন আমরা সৃজনশীল একটা অঙ্ক করবো, এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা 12 নম্বর অঙ্কটা উঠিয়ে ফেলো, আমরা তার পরবর্তীতে সৃজনশীল অঙ্কটা করে দেব। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খেয়াল করো নাম্বার 13। আমরা এটা মুছে দিলাম।
13 নম্বর বলছে কলার দাম 14/7 কমে যাওয়ায়, মানে কলাটার দাম ছিল যেটা সেটা কমে গেছে, হয়তো আগে 10 টাকা ডজন ছিল, এখন সেটা কমে 8 টাকা ডজন হয়ে গেছে, এর অর্থ কমে গেছে আর কি। কমে যাওয়ায় 420 টাকার পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। অর্থাৎ 420 টাকায় যেখানে আগে 10টি কলা পাওয়া যেত, এখন সেটা পাওয়া যাচ্ছে হলে 12টি, অর্থাৎ কিছু বেশি পাওয়া যাচ্ছে। আগে যদি 10টি পাওয়া যেত বা আগে যদি 8টি পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে 10টি, অর্থাৎ বইয়ের অঙ্কের কথায় আগে যদি 8টি পাওয়া যেত তাহলে এখন পাওয়া যাচ্ছে 10টি কলা বেশি পাওয়া যাচ্ছে। এই কথা অর্থ হচ্ছে আমাদের একটা হচ্ছে কমে গেছে কলার দাম, যেটা আগে যে টাকা দিয়ে কিনতাম সেটা এখন কলার পরিমাণটা বেশি পেয়েছি, কিন্তু টাকার পরিমাণটা ঠিকই আছে। এখন প্রশ্ন 1 নাম্বার বলছে, ক বলছে একটি সংখ্যার 14/7 সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। খুব একটা ইম্পর্টেন্ট কথা, আমাদের সংখ্যাটি নির্ণয় করতে হবে। সেই সংখ্যাটি কি আসলে? আমরা নাম্বার ক অঙ্কটা করব। 13 ক, সৃজনশীল 13 ক বলছে একটি সংখ্যা এত হলে সংখ্যাটি নির্ণয় করো। যেহেতু আমাদের এখানে সংখ্যাটি দেয়া নেই, তাহলে আমি মনে মনে ধরে নিতে পারি সংখ্যাটি সমান সমান এক্স। মনে করি সংখ্যাটি সমান এক্স, অথবা ক, যে কোনো একটা ধরে নিতে পারো তোমরা। বলছে একটি সংখ্যার এত পার্সেন্ট, একটি সংখ্যা মানে আমাদের যেটা পেয়ে গেছি এক্স, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স এর কত পার্সেন্ট? 14/2 সমান বলছে 10 টাকা, সমান হচ্ছে 10। আমি আবারও বলছি, দেখো খেয়াল করো, যেহেতু কোনো সংখ্যা দেয়া নেই, বলছে সংখ্যাটির এত পার্সেন্ট সমান 10, তাহলে আমরা মনে করি সংখ্যাটি সমান এক্স, এক্স এর অর্থাৎ সংখ্যাটির এক্স এর এত পার্সেন্ট সমান 10। আমরা এটা এখন সমাধান করব, সলভ করব। দেখো খেয়াল করো, বা দাও এক্স এর, এটা ভগ্নাংশ, অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আছে, আমরা অপ্রকৃত ভগ্নাংশ করে নিব। 14, 7 দুগুণে 14, 4 7 28, 29, 30-এর 0 হাত থাকে 3, 7 একে 7 3-এ 10 ভাগ 7, এত পার্সেন্ট সমান 10। এখানে অঙ্কটা দেখো, এখানে একটু পার্সেন্ট দেয়া আছে, শতকরা দেয়া আছে। এই শতকরাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। শতকরাটাকে কী করতে হবে? আমাদের পরিবর্তন করতে হবে। তাহলে শতকরা পরিবর্তন করতে হলে আমাদের কি করতে হবে? এক্স এর 100 ভাগ 7 গুণন 100 ইকুয়াল টু 10। অর্থাৎ আমরা ভগ্নাংশকে শতকরাকে শতকরায় প্রকাশ করে দিলাম, শতকরা উঠাই দিলাম, উঠাই দিয়ে 100 ভাগ 10 হয়ে গেল। এবার খেয়াল করো, দেখো, বা এক্স এর, এটা দিয়ে কাটাকাটি যায়, এই 100 এই 100, অর্থাৎ উপরে থাকে 1, নিচে থাকে 7 গুণন 1। আমরা এক্সটা এর যেহেতু লিখেছি, এক্স অর্থ এর গুণ হিসাবে ব্যবহার করা হয়, তাহলে এক্সের সাথে 1 গুণন করে দিলে পারে আমরা লিখতে পারি এক্স এর 1 ভাগ 7 সমান 10। তাহলে আমরা যদি গুণন করে দিই তাহলে কি আসে দেখো, অর্থাৎ এক্স ভাগ 7 সমান সমান 10। এখন আমরা বজ্র গুণন করে দেব, এই পাশের সাথে গুণন এটা, এটার সাথে এটা গুণন, অর্থাৎ 10-এর নিচে মনে মনে 1 আছে, 1-এর সাথে এক্স গুণন করলে অতএব এক্স সমান সমান 70, অর্থাৎ 10 এক্স 1-কে এক্স আর 7 গুণন 10 ইকুয়াল টু 70। তাহলে আমরা এক্সের মানটা পেয়ে গেলাম, এক্সের মান পেয়েছি কত? 70। আমরা সংখ্যাটি ধরেছিলাম কত? এক্স। তাহলে আমাদের
অতএব সংখ্যাটি x সমান সমান 70, এটাই আমাদের উত্তর। খেয়াল করে দেখো, অতি সহজ এবং খুব সহজেই সমাধান করা যায়। আমি আবারও বলছি, দেখো নাম্বার ক, একটি সংখ্যার এত পার্সেন্ট সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। তাহলে আমি মনে করি সংখ্যাটি সমান x ধরেছি, প্রশ্ন মতে বলছে সংখ্যাটির এত পার্সেন্ট অর্থাৎ x এর এত পার্সেন্ট সমান 10। তাহলে x এর শতকরা প্রকাশ করে প্রথমে ভেঙে নিছি, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত করে নিয়েছি, তারপরে সমান 10, তারপর এটাকে শতকরা চেঞ্জ করেছি, তারপরে এখানে x এর কাটাকাটি করে দিয়েছি, তারপরে আমরা বজ্র গুণন করে দিয়েছি, তাহলে x সমান সমান 70 পেয়েছি। অতএব সংখ্যাটি সমান x সমান 70, এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এখন নাম্বার আমরা খ করব। খ, নম্বর অঙ্কটা করে দিব। নাম্বার খ, খেয়াল করো দেখো, খ নম্বর বলেছে প্রতি ডর্জন কলার বর্তমান দাম কত। অর্থাৎ আমাদের কলার বর্তমান দামটা বের করতে হবে প্রতি ডর্জন। তাহলে কলার দাম কমে গেছে হচ্ছে এত পার্সেন্ট। তাহলে কমে যাওয়ার ফলে আমরা লেখো কলার দাম কমে 14 সমস্ত 2.7% বা কাটাকাটি ভেঙে দাও 100/7%। অর্থাৎ এর অর্থাৎ হচ্ছে 100 টাকায় কলার দাম কমে 100/7 টাকা। দেখো আমি এখানে শতকরা ইউজ করিনি, কারণ এই শতকরাটা এখানে চলে এসছে। অর্থাৎ 100 টাকায় কলার দাম কমে গেছে হচ্ছে এত টাকা। অতএব 1 টাকায় কলার দাম কমে 100/7 গুণন 100 টাকা। আবার খেয়াল করে দেখো কমে গেছে কত টাকা, 420 টাকায়। 420 টাকায় কলার দাম কমে 100 গুণন 420, 7 গুণন 100 টাকা। অর্থাৎ 420 টাকার ভিতর থেকেই কিন্তু কলার দামটা কমে গিয়েছে। সেই জন্য আমরা এই 420 টাকায় কলার দাম কমে গেছে কত টাকা সেটা আমাদের বের করে নিতে হবে। এখন খেয়াল করে দেখো, এই 100 এবং এই 100 কেটে দিলাম, 7 × 7, 6 × 7 = 42, অর্থাৎ 60 টাকা। অর্থাৎ 420 টাকার কলার দাম কমেছে হচ্ছে 60 টাকা। এখন এখানে বলছে প্রতি ডর্জন কলার বর্তমান দাম বের করতে হবে আমাদের। আমরা জানি এক ডজন সমান 12টি। খেয়াল করো দেখো, একটু জিনিস খেয়াল করো, 1 ডজন সমান 12টি। 420 টাকায় কলার দাম কমেছে কত টাকা, 60 টাকা।
তাহলে এই কলাটা 10 টাকায় 10টি কলা বেশি পাওয়া যেত, অর্থাৎ 12 ডজনে 60টা যে 60 টাকা যে বেরোইছে, এই 60 টাকা পাওয়া যেত হচ্ছে 10টি কলা বেশি পাওয়া যেত। তাহলে আমরা পরবর্তী স্টেপে লিখতে পারি লেখো, স্টেপটা লেখো, কলার দাম কলার দাম 60 টাকা কমে যাওয়ায় বর্তমানে 10টি কলা বেশি পাওয়া যায়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু কলার দাম 60 টাকা কমে যাওয়ায় বর্তমানে 10টি কলা বেশি পাওয়া যায়। তোমরা এই স্টেপটা না লিখলেও পারো, তবে তোমাদের বোঝার জন্য আমি এই স্টেপটা দিয়েছি। এখন আমরা উপরের অংশটা মুছে দিব। এ পর্যন্ত লিখো। খেয়াল করে দেখো, অঙ্ক কমপ্লিট হয়নি, খ নাম্বার কিছু বাকি রয়ে গেছে। আমরা পরবর্তী স্টেপ এখন 10টি কলার বর্তমান মূল্য 60 টাকা। অতএব একটি কলার বর্তমান মূল্য 60/10 টাকা। আমি বলেছিলাম 1 ডজন সমান, অতএব 12টি কলার বর্তমান মূল্য 1 ডজন কলা, অর্থাৎ 1 ডজন কলার বর্তমান মূল্য, আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে প্রতি ডজন কলার বর্তমান দাম কত। তাহলে 60 গুণন 12, নিচে হচ্ছে 10 টাকা। 10 1 10, 6 10 60, 12 6 12 72 টাকা। অর্থাৎ 1 ডজন কলার বর্তমান দাম হচ্ছে 72 টাকা। তাহলে আমরা এটাই উত্তর লিখতে পারি, এটা আমরা উত্তর লিখতে পারি। অর্থাৎ 1 ডজন কলা সে 72 টাকায় ক্রয় করেছিল। উঠিয়ে ফেলো অঙ্কটা। এরপরে আমরা নাম্বার গ অঙ্কটা করব।
নাম্বার গ বলছে প্রতি ডর্জন কলা কত দামে বিক্রি করলে, প্রতি ডর্জন কলা, আমাদের ডর্জন কলার দাম বেড়েছিল হচ্ছে 72 টাকা, বিক্রি করলে 33 সমস্ত 3% লাভ হতো। তাহলে আমরা খ থেকে পাই, কথাটা লিখে নিব। খ থেকে পাই 1 ডজন কলার বর্তমান মূল্য 72 টাকা। এখন বলছে দেখো 33% লাভ করতে হবে। 33% লাভে বিক্রয় মূল্য 33 সমস্ত 3% বা 3 তিরিকে 9 আর 10-এর শূন্য হাত থাকে 1, 3 তিরিকে 9 আর 10, এত পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য। লাভ করলে অবশ্যই আমাদের যোগ করতে হবে, এখানে ক্রয় মূল্য 100 টাকা ধরে নিতে হবে। 100 যোগ 100 ভাগ 3 ব্র্যাকেট দিয়ে টাকা, লসাগু হচ্ছে 3, তাহলে 300 যোগ 100 ব্র্যাকেট দিয়ে টাকা সমান 400 ভাগ 3 টাকা। খেয়াল করো দেখো, 1 ডজন কলার বর্তমান মূল্য হচ্ছে 72 টাকা, আমরা খ থেকে পেয়েছি। এত পার্সেন্ট লাভ করেছে, অর্থাৎ 33% তাকে লাভ করতে হবে। 33% লাভ করতে হলে তাকে বিক্রয় করতে হবে কত টাকা? তাহলে 33% লাভে বিক্রয় মূল্য হবে তখন তার হচ্ছে এত টাকা, অর্থাৎ কত দাম বের করতে, অর্থাৎ ক্রয় মূল্যটা, বিক্রয় মূল্যটা আমাদের বের করতে হবে, কত দামে বিক্রি করলে সে এত টাকা লাভ করতে পারলে। তাহলে আমরা লিখতে পারি এখন ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য এই 400 ভাগ 3 টাকা। অতএব ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 400 ভাগ 3 টাকা গুণন 100 টাকা। এরপরে বলছে যেহেতু কলার বর্তমান মূল্য, বর্তমান ক্রয় মূল্য যেটা সেটা 72 টাকা কিন্তু সে, তাহলে ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য হবে 400 গুণন 72 নিচে 3 গুণন 100 টাকা। এবার খেয়াল করে দেখো, আমরা কাটাকাটি করে দিব। 100 একে 100, 400, 3 একে 3, 3 24, 72 সমান সমান 4 24 96 টাকা। উত্তর 96 টাকা। আশা করি এই সৃজনশীলটা অতি সহজেই বুঝতে পেরেছ। এই ধরনের আরও কিছু অঙ্ক থাকে, আমরা 2.2 এর অঙ্কগুলো শেষ করে ফেললাম। তোমাদের এর মাঝে কিছু পরীক্ষা নেওয়া দরকার।
দেখি আমি চিন্তা করে আগামী সপ্তাহে পরীক্ষা নেওয়া যায় কি না। আমরা একটু চিন্তা করে কিভাবে পরীক্ষাটা নেওয়া যায়, যদি পরীক্ষা দেওয়াতে পারি তাহলে সুবিধা হবে। আশা করি অঙ্কটা উঠিয়ে ফেলছো। আমরা অনুশীলনী 2.2 শেষ করেছি। এর ভিতরে আরও কিছু উদাহরণের অঙ্ক রয়ে গেছে, আমি উদাহরণগুলো বলছি। দেখো, উদাহরণ পৃষ্ঠা নম্বর 50, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, উদাহরণ 12। উদাহরণ 12, আশা করি অঙ্কটা উঠিয়ে ফেলছো। আমি মুছে দিব। উদাহরণ 12 প্র্যাকটিস করবা বাসায়। বারো এবং 10, আগামীকাল ইনশাল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী চ্যাপ্টার, পরবর্তী অধ্যায়, অনুশীলনী 2.3 এর ঐকিক নিয়ম। ঐকিক নিয়ম চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমরা ঐকিক নিয়ম অঙ্ক করব আগামী কাল ইনশাল্লাহ 7:30টায়। আশা করি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই মহামারীর মধ্যে, করোনার মহামারীর মধ্যে সবাই সুস্থ থাকাটাই সবচেয়ে ভালো। নিজে সুস্থ থাকি এবং পরিবারকেও সুস্থ রাখি। আল্লাহ হাফেজ।